গ্রামের সর্বত্র খরার পরিস্থিতি তৈরি হয়েছে। এখন আর এই গ্রামে বেশি দিন থাকা ঠিক হবে না। কাজের সন্ধানে অন্য গ্রামে যেতেই হবে। ভূষণ কাজের খোঁজে অন্য গ্রামের দিকে রওনা দিল। হেঁটে হেঁটে সে বিজয়পুর গ্রামে পৌঁছল। সেখানে তার থাকার কোনো ঠিকানা ছিল না, কাজও ছিল না। হাঁটতে হাঁটতে সে এক ধনী কৃষক জগৎ শেখের কাছে এসে হাজির হলো। শেখজি, আমি ভূষণ অন্য গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামে খরার পরিস্থিতি হয়েছে। লোকের জমিগুলো শুকিয়ে গেছে। গ্রামের মানুষ পানির জন্য ছটফট করছে। যদি আমাকে আপনার কাছে কিছু কাজ মেলে তাহলে বড় উপকার হবে দাদা। আরে রে রে, দেখছি তোমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আমার কাছে একটা কাজ আছে, কিন্তু মনে হয় না তুমি সেটা করতে পারবে। শেখজি, আপনি চিন্তা করবেন না, আমাকে যে কোনো কাজ দিতে পারেন। আমি সেই কাজ পুরো মেহনত ও সততার সাথে করব। ঠিক আছে ভূষণ, তাহলে কান খুলে শোনো। আমার কাছে 50টি গরু ও 50টি মহিষ আছে। তোমাকে প্রতিদিন তাদের গোবর পরিষ্কার করতে হবে, আর সকাল সন্ধ্যা তাদের খাবার ও পানি দিতে হবে। মাসের শেষে তোমাকে এই কাজের জন্য 200 টাকা দেওয়া হবে। আর হ্যাঁ, দুবেলার খাবারও আমাদের তরফ থেকে বিনামূল্যে দেওয়া হবে। বলো, তুমি এই কাজ করতে পারবে? আরে বাবা রে, 50টি গরু মহিষ সামলানো সহজ কাজ নয়, কিন্তু এখন আমি কিছু করবও তো না। আর উপরে শেখজি দুবেলার খাবারও দিচ্ছেন। ঠিক আছে শেখজি, আমি এই কাজ করব, কিন্তু একটা অনুরোধ আছে। হ্যাঁ বলো ভূষণ। শেখজি, যদি আপনার কোনো আপত্তি না থাকে, আমি কি আপনার গোয়াল ঘরেই থাকতে পারি? শেখজি, আমি এই গ্রামে নতুন, আমার থাকার কোনো ঠিকানা নেই। জগৎ শেখ কিছুক্ষণ ভেবে ভূষণকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল, ঠিক আছে ভূষণ, তুমি গোয়াল ঘরেই থাকতে পারো। ধন্যবাদ শেরজি। তখন থেকে ভূষণ গোয়াল ঘরেই থেকে কাজ করতে লাগলো। সে প্রতিদিন ভোরে উঠে গরু মহিষের গোবর পরিষ্কার করত, তাদের খাবার দিত আর সময় মতো পানি পান করাতো। প্রতিদিন ভূষণ তার কাজ সততা ও পুরো মেহনতের সাথে করত। জগৎ শেখও ভূষণের কাজ খুব পছন্দ করতে লাগলো, কারণ সে তার কাজ খুব পরিষ্কারভাবে করত। একদিন জগৎ শেখ ভূষণকে ডেকে বলল, ভূষণ, তোমার কাজ আমি খুব পছন্দ করেছি। তুমি গরু মহিষের খুব ভালো যত্ন নিচ্ছ, তাই দুধের মানও বেড়ে গেছে, আর গরু আগের চেয়ে বেশি দুধ দিচ্ছে। তাই আজ থেকে তোমার মাইনে বাড়িয়ে 500 টাকা করলাম। আপনার অনেক অনেক ধন্যবাদ শেখজি। কিছুদিন এমনি কেটে গেল। ভূষণ জগৎ শেখের কাছে খুব মেহনত ও সততার সাথে কাজ করতে লাগলো। ধীরে ধীরে ভূষণের কাছে ভালো পরিমাণে টাকা জমা হলো, যার সাহায্যে সে নিজের জন্য একটা ছোট্ট বসবাসযোগ্য কুঁড়েঘর বানালো। এই গোয়াল ঘরে শুয়ে নাক থেকে গোবরের গন্ধ এখনো যায়নি। এখন অন্তত নিজের ঘরে শান্তিতে ঘুমাতে পারবো। তখন দেখে ভূষণ জগৎ শেখের গোয়াল ঘরে কাজ করতে আসতো, আর দুবেলার খাবার খেয়ে নিজের ঘরে ঘুমোতে চলে যেত। কয়েক বছর এমনি কেটে গেল। ভূষণের মেহনতের ফলে তার কাছে ভালো পরিমাণে টাকা জমা হলো। একদিন ভূষণ ভাবল, এখন অনেক বছর হয়ে গেল জগৎ শেখের কাছে কাজ করে। যদিও শেখজি খুব ভালো মানুষ, কিন্তু ভাবছি নিজের জমি কিনে সেখানে মেহনত করব। তবেই আমি বড় মানুষ হতে পারবো। এখন আমার কাছে কিছু টাকা আছে, আর জমিদারের কাছে কিছু টাকা রাখা আছে। সব জমা করে কিছু জমি কিনব। আজই জমিদারের কাছে যাব আর আমার টাকা চাইব। এই ভেবে ভূষণ জমিদারের বাড়িতে গেল। জমিদারজি, আমি আমার টাকা ফেরত নিতে এসেছি। আপনার কাছে আমি 5800 টাকা রেখেছিলাম। আরে ভাই সাহেব, আমি তো আপনাকে চিনতেই পারিনি। আপনি কে? জমিদারজি, আমি ভূষণ। গত বছর আমি আপনাকে টাকা রেখেছিলাম, মনে পড়ে? আরে ভাই সাহেব, আমার কাছে তো কত লোক টাকা রাখতে আসে যায়, আর সবার সাথেই আমার ভালো ব্যবহার হয়। আপনার কাছে কোনো কাগজপত্র আছে কি? কারণ আমি প্রত্যেকের সাথে কাগজেই লেনদেন করি। কে কত টাকা দিয়েছে, কার কত টাকা রাখা আছে, সব আমার কাছে লিপিবদ্ধ থাকে। জমিদারজি, এ আবার কি বলছেন? আপনার সততা দেখেই তো আমি আপনাকে টাকা দিয়েছিলাম, আর এখন আপনি এমন কথা বলছেন। দয়া করে আমার টাকা ফেরত দিন। হ্যাঁ ভূষণ, আমি সততার সাথেই কাজ করি, তাই তো তোমাকে ডকুমেন্টস চাইছি। জানো না, যখন কারোর সাথে টাকার লেনদেন করবে তখন কাগজে লিখে দিতে হয়। তুমি কাউকে জিজ্ঞাসা করতে পারো। না জমিদারজি, আমি আপনার পায়ে পড়ি, দয়া করে আমার টাকা ফেরত দিন। অনেক কষ্টে আমি এই টাকা জমিয়েছি, আমার সাথে এমন অন্যায় করবেন না।
আরে এই কি মিথ্যে কান্নাকাটি শুরু করলে? মনে হচ্ছে তুমি একটা ঠগ। আমার সততা ও সরলতার সুযোগ নিয়ে এই টাকা নিতে এসেছো। রুক, তোকে এখনই শিক্ষা দিচ্ছি। জমিদার তার লোকদের ডেকে ভূষণকে মারতে বলল। একে তখনই মারো যতক্ষণ না অজ্ঞান হয়। এই দুকড়ির মানুষ আমার সততায় প্রশ্ন তুলেছে, একে ছাড়বে না। জমিদারের লোকেরা ভূষণকে লাঠি দিয়ে খুব মারল। তারপর ভূষণ কষ্টে নিজের বাড়ি চলে গেল। ভূষণের শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল। দুদিন ধরে ভূষণ আঘাতের ব্যথায় জগৎ শেখের বাড়িতে কাজ করতে যেতে পারছিল না। তাই পরের দিন জগৎ শেখ নিজে ভূষণের বাড়ি চলে গেল। ভূষণ ভাই, তুমি দুদিন কাজে আসোনি, কি হয়েছে ভাই? শরীর ঠিক আছে তো? কোনো সমস্যা? আরে শেখজি, আপনি নিজেই এখানে এলেন। আপনি খবর দিলে আমি নিজেই চলে আসতাম। আরে ভূষণ, কিছু না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অসুস্থ। কি হয়েছে তোমার? জগৎ শেখ, কি বলবো, যে জমিদারের কাছে গত বছর আমি টাকা রেখেছিলাম সে আজ আমাকে টাকা ফেরত দিতে চায় না। সে খুব লোভী মানুষ, সে মানুষ ঠকাচ্ছে। আর যখন আমি কাকুতি মিনতি শুরু করলাম তখন সে লাঠি দিয়ে মার মার করে আমাকে পিটিয়ে দিল আর সেখান থেকে ধাক্কা মেরে তাড়িয়ে দিল। আরে বাবারে, এ তো খুব গম্ভীর বিষয়। আমি তো জমিদার সম্পর্কে ভালোই শুনেছিলাম, কিন্তু জানতাম না সে মানুষ এত নিচে নামতে পারে। তাই ভাবি, প্রতি বছর তার সম্পত্তি এত বাড়ছে কি করে। আমাকে মাফ করো ভূষণ, আমিই তো তোমাকে জমিদারের কাছে যেতে বলেছিলাম। ভুল তো আমারও। না জগৎ শেখ, আপনি তো আমার ভালোই চেয়েছিলেন। এ তো সেই জমিদারের লোভ। এখন মনে হয় না আমার টাকা সেই জমিদার থেকে ফেরত পাবো। ভূষণ, আমার কাছে একটা উপায় আছে যার মাধ্যমে আমি তোমার টাকা ফেরত দিতে পারবো। জগৎ শেখ ভূষণের কানে সব উপায় বলল। ঠিক আছে শেখজি, হে ঊর্ধ্ববাসী, এই উপায় সফল করুন। পরের দিন জগৎ শেখ অনেক টাকা একটা সুটকেসে ভরে নিজেই জমিদারের বাড়ি গেল। আরে জগৎ শেখ, আজ আপনি নিজেই এখানে? বলুন ভাই, এই গরিবের বাড়িতে কিসের সৌভাগ্য? নমস্তে জমিদারজি। আরে জমিদারজি, আপনি তো আমাকে এখন লজ্জা দিচ্ছেন। আসলে আমি কয়েক মাসের জন্য অন্য রাজ্যে ব্যবসা করতে যাচ্ছি। আমি এখানে প্রায় 90,000 টাকা এনেছি। আমার ভয় হচ্ছে কোথাও যেন চুরি না হয়ে যায়। আপনি কি আমার সব টাকা আপনার কাছে রাখতে পারবেন? আপনার এই গ্রামে আর কারো উপর ভরসা করতে পারছি না। আরে জগৎ শেখ, আবার কি জিজ্ঞাসা? আমার কাছে আপনার টাকা একদম সুরক্ষিত থাকবে। আপনি নিশ্চিন্ত ব্যবসা করতে যান। এইবার তো বড় মাছ হাতে এলো, বারবার এমন সুযোগ মেলে না। ঠিক তখনই সেখানে ভূষণ এসে হাজির হল। আরে ভূষণ, ভালোই হলো তুমি এলে। আমি তোমার কাছেই আসছিলাম। আমাকে মাফ করো, সেই দিন তোমাকে চিনতে পারিনি। এত লোক আমার কাছে টাকা রাখতে আসে, তাই একটু সমস্যা হয়। কিন্তু আমি আমার কথার খুব পাকা। হ্যাঁ দাঁড়াও, আমি তোমার সব টাকা এখনই দিচ্ছি। জমিদার ভূষণের সব টাকা ফেরত দেন। মাফ করো ভূষণ, আমার লোকেরা সেই দিন তোমার সাথে বদতমিজি করেছিল। আজই তাদের কাজ থেকে ছাঁটাই করছি। ভূষণ কিছু না বলে সেখান থেকে চলে গেল। আরে জমিদারজি, আপনি তো আপনার কথার খুব পাকা। তাহলে ঠিক আছে, আমি আমার সব টাকা আপনার কাছেই রাখব। জগৎ শেখ এতটুকু বলতেই তখনই সেখানে জগৎ শেখের নৌকর এসে হাজির হলো। মালিক, মালিক, এখন আপনাকে বাইরের রাজ্যে যাওয়ার কোনো দরকার নেই। এইমাত্র ব্যবসায়ীদের কাছ থেকে সংবাদ এসেছে, তারা নিজেরাই আমাদের গ্রামে আসছেন। আরে এ তো খুব ভালো খবর। এখন আমাকে এত দূর যেতে হবে না। শুনছেন জমিদারজি, ব্যবসায়ীরা এখানেই আসছেন। এখন আমার মনে হচ্ছে না এই টাকা আপনার কাছে রাখার কোনো মানে আছে। চলুন, আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে এত সততা দেখালেন। হ্যাঁ, কিন্তু পরের বার অবশ্যই আপনার কাছেই আসব। ধুর, এই কি হলো? এই 90,000 টাকা তো চলে গেল। আর যে ভূষণের 5,800 টাকা হাতিয়ে নিয়েছিলাম, সেগুলোও ফেরত দিতে হলো। আপনার অনেক অনেক ধন্যবাদ শেখজি। আজ যদি আপনি না থাকতেন তাহলে আমার সব সঞ্চয় সেই জমিদার হাতিয়ে নিত। ভূষণ, কিছু না। যে মানুষ মেহনত ও সততার সাথে উপার্জন করে, ঊর্ধ্ববাসী কখনো তার অমঙ্গল হতে দেন না। আর যে হারামের উপার্জন খায়, তার কখনো ভালো হয় না।